তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা বক্তব্য এবং তথ্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আর পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তুহিনুর সুলতানা। আমাদের আজকের বিষয়ে রাজনৈতিক বিভেদ কি সংকটে ফেলছে দেশকে? আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যুক্ত হবেন। দর্শক, এছাড়া জানিয়ে রাখি, ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখতে পাবেন ফেসবুক গ্লোবাল টিভি বাংলাদেশ ও গ্লোবাল টক শোতে, এবং ইউটিউবের গ্লোবাল টিভি নিউজ এবং গ্লোবাল টক শোতে। আমরা তাহলে আলোচনায় যাওয়ার আগে কিছু সংবাদের শিরোনাম একটু শোনাতে চাই। আজকের নিউজ পেপারেরই কিছু সংবাদ যদি আমরা দেখি, মিটফোর্ডের ঘটনায় জনগণ একটি বিশেষ গোষ্ঠীকে লাল কার্ড দেখিয়েছে, এমনটা বলছেন জামায়াত নেতা সেলিম। আবার নাহিদ ইসলাম বলছেন, একটি দল একসময় পাকিস্তানপন্থীর পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা এই যে সংবাদগুলো দেখলাম আজকের যে সংবাদপত্রের, এগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতানৈক্য, একটা বিভেদ আছে। এই রাজনৈতিক বিভেদ কি দেশের গণতান্ত্রিক কাঠামো বা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের বিভেদ বা বাদানুবাদ তো স্বাভাবিক, রাজনীতিতে থাকবেই। এইটুকু যদি না থাকে তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে একটি রাজনৈতিক দল হতো। যেহেতু দলগুলো আলাদা আলাদাভাবে নিজেদের রাজনৈতিক আদর্শ মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে, যেহেতু দলগুলো প্রত্যেকেই যার যার মতো করে নির্বাচনে অংশ নেবে, অনেকগুলো রাজনৈতিক দল হয়তো নিজের মার্কাতেই নেবে, কোনো জোটের অংশ হবে না। আমরা এখন আসলে ঠিক জানি না নির্বাচনে কি হতে যাচ্ছে। সো রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে কিছুটা খোঁচা দিয়ে, কিছুটা আক্রমণ করে কথা বলা, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। তবে দেখতে হবে যেটা, এক হচ্ছে সেই কথা বা সেই আক্রমণ কতটা সত্যের উপর ভিত্তি করে, দুই হচ্ছে সেই কথা বা আক্রমণ কতটুকু আপনি সভ্যতা, ভদ্রতা এবং রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে করছেন, তিন হচ্ছে আপনি সেই কথার মধ্যে দিয়ে কোনো মিথ্যা প্রোপাগ্যান্ডাকে প্রমোট করছেন কিনা, এই বিষয়গুলো। বাট এর বাইরে আমি মনে করি রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকবে এবং পরস্পরকে হয়তো কিছুটা খোঁচা দিয়েও কথা বলবে। এখানে নাথিং রং ইন ইট। আমি তারপরে এই আলোচনাটা আসছি। আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আমরা বলেছিলাম যে আমাদের আজকের বক্তব্যের যে বিষয়টি, আলোচনার যে বিষয়টি, সেটি হচ্ছে রাজনৈতিক বিভেদ কি সংকটে ফেলছে দেশকে। আমাদের আরেকজন অতিথি বলছিলাম যে আমাদের সাথে কিছুক্ষণ মধ্যে এসে যুক্ত হবেন। তিনি আমাদের সাথে এসে পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা আলোচনা করছিলাম যে আজকে যদি আমরা সংবাদপত্রগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সংবাদ, আমি এর মধ্যে দুটো সংবাদের আলোচনা করে ফেলেছি। যে মিটফোর্ডের ঘটনায় জামাত ইসলামের নেতা বলছে যে জনগণ একটি বিশেষ গোষ্ঠীকে লাল কার্ড দেখাচ্ছে। আবার নাহিদ ইসলাম বলছে এনসিপি থেকে যে একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। আবার ছাত্রদল সভাপতি বলছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হতে পুরো দায়ভারই জামায়াত শিবিরকে নিতে হবে। আবার আমরা দেখলাম আরেক জায়গায় জামায়াত, চরমোনাই পীর এবং এনসিপির কঠোর সমালোচনা করেছেন মির্জা আব্বাস। তো কিন্তু আবার সবচেয়ে ভালো আরেকটা যে সংবাদ, যেটা সবগুলো গণমাধ্যমে আমি দেখেছি, যে দীর্ঘ আলোচনায়ও সংসদে নারী প্রতিনিধিত্ব উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি, যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে। তো এই যে আমাদের এই মতানৈক্যটা, সেটা নিয়েই বলছিলাম যে এই বিভেদটা, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদটা, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে এই ধরনের মতানৈক্য থাকতেই পারে, কিন্তু একটি দল আরেকটি দলকে আক্রমণ করে কথা বলতেই পারে, কিন্তু এটার একটা সীমা আছে, কতটুকু পর্যন্ত মানুষ সেটাকে করতে চাচ্ছি। হ্যাঁ, দেখুন, আপনি খেয়াল করবেন কথাগুলো যখন বলা হচ্ছে অন্যান্য দল থেকে, বিএনপি কিন্তু ডিরেক্টলি বলছে কোন দলকে সে ইন্ডিকেট করছে, কোন দলকে সে দোষ দিচ্ছে, এটা কিন্তু বিএনপি সরাসরি বলছে। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো, ফর এক্সাম্পল এনসিপি, বলছে একটি দল এক সময়
স্বাধীন মানে পাকিস্তানপন্থীদেরকে পুনর্বাসন করেছে, এখন মুজিববাদকে পুনর্বাসন করছে। আবার আমি দেখতে পাচ্ছি যে আমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিটফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড দেখিয়েছে। ওনারা আসলে কাদেরকে মিন করছে? আমি যদি, যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই, আমি যদি ওনার এই বক্তব্যকে আলোচনা করি, ডেফিনেটলি বাংলাদেশের মানুষ মিটফোর্ডের ঘটনায় একটি গোষ্ঠীকে লাল কার্ড দেখেছে। সেই গোষ্ঠী হচ্ছে যারা সরকারের সঙ্গে যুক্ত। বিকজ এই সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে। প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিটফোর্ডের মতন ব্যস্ত এলাকায়। মানে বলা যায় যে মিটফোর্ড বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা, তাই না? সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে, একটা মানুষ এগিয়ে এলো না, ভিডিও করলো দূর থেকে। পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল, একজন প্রত্যক্ষদর্শীও মুখ খুললো না। ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। পাল্টা আমরা মানে পরিবার থেকে, ভিকটিমের ফ্যামিলি থেকে বলা হলো এজাহার পুলিশ বদলেছে। এই যে এতগুলো দায় সুলতানা, এতগুলো দায় তো সরকারকে নিতে হবে, তাই না? সো এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। আর বিএনপি কোনোদিনও ইসলাম কি বলে, সরি, পাকিস্তানপন্থীদেরকে, উনি যেহেতু নাম বলেন নাই তারপর আমি বলছি বিএনপিকেই নিশ্চয়ই মিন করেছেন, পাকিস্তানপন্থীদেরকে কোনোদিনও পুনর্বাসন করেন নাই। আর মুজিববাদকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না। আমরা দেখেছি যে আজকে যারা এনসিপির খুব প্রমিনেন্ট মুখ, তারা কিন্তু একসময় ছাত্রলীগ হয়ে, যুবলীগ হয়ে, কোনো মতে আওয়ামী লীগ হয়ে রং গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে 15 বছর টিকে ছিল। বিএনপিকে কিন্তু আপনি দেখবেন না যে মুখে এক কাজে আরেক, মুখে বিএনপি কাজে আওয়ামী লীগ। এটা বিএনপি কোনোদিনও করে না। সুতরাং যত নির্যাতন বলেন, যত মামলা হামলা বলেন, যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন, এটা কিন্তু 15 বছর ধরে বিএনপির নেতাকর্মীদেরকেই ভোগ করতে হয়েছে। সুতরাং বিএনপি মুজিববাদকে বা আওয়ামী লীগকে, মুজিববাদ বলে তো কিছু নাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে, এই কথাটি একেবারেই অসত্য কথা। আমি এই জায়গাটাতেই বলছিলাম যে আমার কথাগুলো কোনো মিথ্যাকে ছড়াচ্ছে কিনা, আক্রমণ করতে গিয়ে আমি কোনো প্রোপাগ্যান্ডাকে উস্কে দিচ্ছি কিনা, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। পাকিস্তানপন্থী বা মুজিববাদী নিয়ে আমি প্রশ্ন করব না। নূর, আমি আপনাকে যেটা জানতে চাইবো আপনার কাছে, বিএনপি যতই বলুক এই মিটফোর্ড ঘটনায় তাদের কোনো কিছু হয়নি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘটনাটা ছড়ানোর পরপরই সমস্ত গণমাধ্যমে কিছু সংবাদ এসেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি এবং খুবই তীব্র একটা প্রতিক্রিয়া দেখা গেছে বিএনপির বিরুদ্ধে। যেটা পোস্টার ছিঁড়েছে, পোস্টারের উপর অবমাননা করা হয়েছে, এই যে আমরা জিনিসগুলো দেখেছি, এতে কি বিএনপিকে একটু কোণঠাসা করে ফেলার চেষ্টা করা হচ্ছে কি? দেখছেন, তাদেরকে শুভেচ্ছা। এবং আমি ডাবল সময় নেব, রুমিন ফারহান আপা আমার সময় থেকেও আবার একটু বলে নিয়েছেন, এই জন্য যাই হোক না ভুল যে এটা আপনি বলছেন, এই কথা একটু বলা লাগে। আসলে এই কথাগুলো আমরা একটা মানে নতুন বাংলাদেশ, নতুন সোসাইটি, নিউ কন্ট্রাক্টের কথা যখন বলছি, তখন আমরা যদি পুরানো আসলে ন্যারেটিভ নিয়েই পড়ে থাকি এবং তর্ক করতে থাকি, তাহলে আসলে তো আমাদের মধ্যে মানুষ নতুনত্ব কিছু খুঁজে পায় না। বিশেষ করে ধরেন ট্রেডিশনাল, আগে দেখবেন যে টক শোগুলো, আলোচনাগুলোতে, বিশেষ করে যেখানে বিএনপির এবং আওয়ামী লীগের নেতারা এবং আলোচকরা প্যানেল স্পিকার ছিল, মোস্ট অফ দেম তারা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর সময় এটা করেছে, ওইটা করেছে, জিয়াউর রহমানের আমলে এটা করেছে, খালেদা জিয়া ওইটা করেছে, ওই পুরানো আলোচনাগুলোতেই মানে হচ্ছে সবসময় ব্যস্ত থাকতো। তো আমরা এখন আসলে সবাই সামনে এগিয়ে যেতে চাই। ধরেন এখন পাকিস্তান পন্থাকে পুনর্বাসন যদি কেউ করে থাকে, ওইটা ভাই 50 বছর আগের কথা। ওই 50 বছরের আগের প্যাচাল পাইরে আমার এই গলার কটগুলো জোর কমাইতে চাই না, আয়ু কমাতে চাই না। নতুন সময় নতুন পজিটিভ কিছু আলোচনা। আমি বলছি এটা, আমি খুব অবাক হয়েছি যে এটা যে আমাদের এই তরুণ জেনারেশন নেতৃত্ব, তারা ওই পুরানো ন্যারেটিভে রাজনীতি করতে চাচ্ছে। সেটাই তো আমাদের কথা। আমরা কিন্তু সবাই একত্র হয়ে গণ অভ্যুত্থানটা করেছিলাম এবং নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা কেন আমরা এখন পাচ্ছি না? এটাই বলছি, এটা আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন নাই, তারপরে এই পার্টে আমি একটু বললাম, বিকজ যেহেতু এখানে আলোচক আছে, আমার মনে হচ্ছে ওইটা একটু অ্যাড্রেস করা দরকার। সো আমি এটা বলবো, রুমিন আপাকেও, সে বিএনপি একজন ভাইব্রেন্ট স্পিকার এবং খুব ট্যালেন্ট মানুষ।
সো আমার মনে হয় যে যারা এই ওই ন্যারেটিভগুলোর মধ্যে ঘুরপাক খাওয়া আলোচনা, আমরা এই নিউ ইস্যু নিয়ে নিউ কথাবার্তা নিয়ে ডিসকাস করা দরকার। তো আশা করি সবাই এই জিনিসটা একটা ফিল করবে, কারণ এগুলো তো অনেক হয়েছে এই কথাগুলো। পাকিস্তান পন্থা কিংবা ধরেন এই জামাত শিবিরের কথা এখনও স্লোগান আওয়ামী লীগ বলতো, আবার এখন অন্যরা বলছে। এইগুলোর একটা শেষ হওয়া দরকার। এবং আমরা তো প্রত্যাশা করেছিলাম যে আওয়ামী লীগের পতনের পর অন্তত এই অপরাজনীতিটা কিছুটা শেষ হবে। তো এটা ঠিক যে আপনি যে বিষয়ে আমাকে অ্যাড্রেস করেছেন স্পেসিফিকভাবে, যে মিটফোর্ডের ঘটনা বিএনপিকে কিছুটা চাপে ফেলেছে কিনা রাজনৈতিকভাবে, কিংবা যদি বলেন ইমেজ ক্রাইসিসে ফেলেছে কিনা, এইটা বিএনপির কোনো নেতা সরাসরি বলাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু আমার দৃষ্টিতে একজন প্রথম বিএনপির সাথে আমরা ফাইট করেছি একত্রে, তারপরে আমরা তো দলকানা মানুষ না, আমাদের একটা নিজস্ব পজিশন আছে। এই পর্যন্ত বিএনপি খুব বেশি বিপদে পড়ুক, ড্যামেজ হোক বিএনপির, এইটা আমরা আমাদের কাজের দ্বারা আমরা এটা করি নেই, আমরা করতে চাই নেই। কারণ আমরা মনে করেছি বাংলাদেশে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই পট পরিবর্তনের পরে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা পজিটিভলি খুব দরকার। সেটা আমরা চেষ্টা করি সবাই যেন একসাথে একটা পরিবেশ তৈরি করতে পারে। না, আমি যেটা বলি এখন, আপনি যে মূল প্রশ্নটা, কিন্তু এই ঘটনাটা হ্যাঁ বিএনপির ইমেজ আমি মনে করি কিছুটা হলেও ক্রাইসিস ফেলেছে, এবং বিএনপির জন্য একটা ওয়ার্নিং যে বিএনপি যদি এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা যদি নিবৃত্ত করতে না পারে কিংবা এড়াতে না পারে, তাহলে বিএনপি এর চেয়ে সামনে আরও অনেক চ্যালেঞ্জ ফেস করবে। এমনকি সেটা গভর্নমেন্ট ফর্ম করলেও, যেমন আওয়ামী লীগের পতন হয়েছিল এই জুলাই কিংবা ছাত্র আন্দোলনে, এইটি কিন্তু কেউ কল্পনাও করে নাই, কিন্তু হাসিনার মতো একটা 16 বছরের দৈত্য দানবের পতন হয়েছে। ধরেন বিএনপি যদি গভর্নমেন্ট ফর্মও করে, এখন কিছু আলাপ টেলিফোন হুমকি দামকি ভাইরাল হয়, ভাই 16 বছর আমরা জেল খাটছি, নির্যাতিত হয়েছি, এখন আমরা ব্যবসা করব, এখন আমরা এইটা করবই, লাইক এইটা তাদের মানে একটা কি বলবেন অধিকার, যেটা তারা করতে পারবে। কিছু জায়গায় অধিকার চর্চা, সেটা ধরেন কিছু প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কিংবা কোথাও একটা বাণিজ্য করার ক্ষেত্রে। সো এই টেন্ডেন্সিটা যদি থাকে, তাহলে এইরকম মিটফোর্ডের মতো আরও ঘটনা ঘটবে। আর এই একটা ঘটনা আপনি দেখেন যে আপনার যদিও ঘটনার 2-1 দিন পরে বোধহয় ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছিল, তার ফলে কি হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু একটা প্রতিবাদ করেছে। হ্যাঁ, তারা একেবারে এখনই ট্রিগারটা বিএনপির দিকে দেয় নাই যে বিএনপি এটা করলে কিন্তু খবর আছে, কিন্তু বিএনপিকে একটা ওয়ার্নিং দিয়েছে, মেসেজ দিয়েছে যে বিএনপি যদি এই ঘটনাগুলো তাদের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পরিহার করতে না পারে, সামনে কিন্তু বিএনপি এটা খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমার দৃষ্টিতে এইটাই, যেটা তারা অবশ্যই চাপে পড়েছে। কারণ আলটিমেটলি যতই বহিষ্কার করেন, ব্যবস্থা নেন, যদিও কেউ কি বলছে সে যুবদলের কর্মী ছিল, ধরেন সে যদি যুবদলের কর্মী থাকে, সে তো একজন মানুষ, এইরকম একটা বর্বরতা আমরা তো মানুষ হিসেবে আমাদের বিবেক নাড়া দেবে, আমরা প্রতিবাদ করবই। কিন্তু এই ঘটনায় বিএনপির সে কর্মী ছিল, হ্যাঁ এত বড় দল, এই রকমের এত সব নেতাকর্মীকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। কিন্তু 5ই আগস্টের পরে এই যে একটা নতুন ঘটনা ঘটেছে, 11 মাস এইটা না, অনেক ঘটনা ঘটেছে, বিএনপি প্রায় 1000 খানেক লোককে বহিষ্কারও করেছে। তাহলে একটা দল ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে যদি এখনই লোকজন এরকমের বেপরোয়া আচরণ করতে থাকে, 1000 বহিষ্কার করেও যদি রাষ্ট্রে ধরা না যায়, তাহলে তো মানুষের মনে একটা ভয় আতঙ্ক তৈরি হবে, সামনের পরিস্থিতি কি হতে পারে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এই যে বিএনপির যে রাজনৈতিক এখন যে ঘটনা দিয়ে যাচ্ছে, এই মিটফোর্ডের ঘটনায়, এটা কি ব্যবস্থার সংকটে, নাকি নেতৃত্বের দুর্বলতায়, নাকি ক্ষমতার যে লড়াইটা সেটাতে টিকে থাকতে পারছে? আমি বলবো পুরোপুরি নেতৃত্বের সততা এবং দুর্বলতার কারণে। এখন আমি বিএনপির সিনিয়র লিডারদের, ধর রুমিন ফারহান আপনার সাথে আওয়ামী লীগের আমল থেকে টকশো করে কথা বলি, তাদের তো এগুলো নিয়ে কোনো সময় তাদের কথাবার্তা আমি দেখি নাই, তাদের মতো সেগুলোকে প্রশ্রয় দেয়, এগুলো করতে বলে লোকালি। তাহলে এখন কথা হচ্ছে তৃণমূলের সিনিয়র নেতারা কিন্তু প্লয়েড হচ্ছে একটা ন্যাশনাল ইউনিটি ধরে রাখার জন্য সহনশীল হচ্ছে, কাজ করতেছে। ওয়াই তাদের এই রুট লেভেলে এই রকমের বেপরোয়া কর্মকাণ্ড হবে? ধরেন এইটা বাদ দিলাম, কিছু নারায়ণগঞ্জে বিএনপির নেতা এই টেন্ডার না আপনার জুটের ব্যবসায়ী কাপড় চুপুর পাঞ্জাবি খুলে ফেলেছে। আমি যদি আপনার কথার প্রেক্ষিতে আসি, আপনি বলছেন যে আপনারা চাচ্ছেন বিএনপিকে সহায়তা করতে, তাহলে বিএনপিকে কারা এই কোণঠাসাটা করছেন? না এখন এই ধরেন এই আপনার, আমি যেটা জাস্ট আমি বেশি করে বলতেছি না, আমি যে জাস্ট নারায়ণগঞ্জের ঘটনাটা বললাম, এই মিটফোর্ডের, এটা তো বিএনপির লোকেরা করতেছে। আমরা যদি আমি বলতেছি এখন, হ্যাঁ দেখি আপনি যেটা কারা করতে চাচ্ছেন, জামাত বলছে, এনসিপি বলছে, তাদের কথাগুলো তাদের সমালোচনা করছে, কেন হচ্ছে এই জিনিসটা?
এখন এখানে যদি বিএনপি তার নেতাকর্মীদেরকে একটু শক্তভাবে হ্যান্ডেল করতে পারতো, আমি বলছি যে আমি অনেক সিনিয়র লিডারদের সাথে তো বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়, আলাপ হয় পার্সোনালি সম্পর্কের কারণে, সো তাদের মধ্যে একটা আন্তরিকতা, উদ্বেগ আমি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা এগুলো করে দলের ইমেজ ক্ষুণ্ণ করতেছে, আগামী নির্বাচনে তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতেছে, তারা চেষ্টা করতেছে। বাট আমি বলছি এনি হাও আপনার নেতাকর্মীদেরকে তো আপনারই কন্ট্রোল করতে হবে। কেন তারা কন্ট্রোল করতে পারছে না? আর যখন তারা পারবে না তখন রুমিন আপা যেটা বলেছে, আমরা যতই ন্যাশনাল ইউনিটির কথা বলি, আগামীতে তো ভোটের মাঠে একটা পলিটিক্স আছে, প্রতিযোগিতা আছে, কাজেই সবাই তো যার যার দুর্বল দিকগুলো নিয়ে কিংবা যার যার ভালো দিকগুলো নিয়ে মানুষের কাছে যাবে। সো বিএনপির এখন ক্ষমতায় সরকার গঠন করার সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে অল্টারনেটিভ যে আবার যেতে চায়, ধরেন আমিও যদি যেতে চাই, আমি তো বিএনপির দুর্বল দিকগুলো নিয়ে, খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরবো। সো সেই ক্ষেত্রে বিএনপি এখানে চেক না দিতে পারলে তো এই ধরনের ক্রাইসিস ফেস করবে, আর অন্যরা তো সুযোগ নেবেই। এখন সবাই বিএনপিকে পজিটিভভাবে দেখবে, সবাই বিএনপির প্রশংসা করবে, এটা তো হবে না। আপা, আমি আপনার কাছে আসতে চাই, এই যে নানা দলগুলো আপনাদের নিয়ে কথা বলছেন, এটা কেন হচ্ছে? দেখুন, সামনে একটি নির্বাচন আছে, এখনো পর্যন্ত আমরা জানি না কোন দল কোন দলের সঙ্গে জোটবদ্ধ হবে। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে বিএনপি এককভাবেই হয়তোবা নির্বাচন করবে এবং ইসলামিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, তারা সকলে মিলে হয়তো নির্বাচনে একটা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। সো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো, এর মধ্যে বিএনপি আছে, জামায়াতে ইসলাম আছে, আমাদের নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ আছে, আমাদের গণসংহতি আন্দোলন আছে, আমাদের বাসদ আছে, সিপিবি আছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং নতুন রাজনৈতিক দল এনসিপি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। সো প্রত্যেকটা দলই কিন্তু চেষ্টা করবে নিজের ভোটটা কি করে বাড়ানো যায়, নিজেকে কতটুকু ক্লিন এবং নিজেকে কতটুকু পরিষ্কার দেখানো যায় মানুষের সামনে, নিজের দলগতভাবে কি কি অফার করা যায়, যে আমি নির্বাচিত হয়ে আসলে এটা 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 আমি দিব মানুষকে, কিংবা আমি এই 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 কারণে অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেটার। সো এটা দেখাতে গিয়েই যেহেতু বিএনপি এই মুহূর্তে খালি চোখে আপনি দেখবেন যে যদি আজকে বাদে কালকে নির্বাচন হয়, বিএনপি হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। সো এই জায়গাটাতে একটা চেক দেওয়ার চেষ্টা অন্য রাজনৈতিক দলগুলোর থাকবে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু এটা আমরা অস্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি, যেটা আমরা সাধারণ জনগণরা ফিল করছি, যে এই যে দলগুলো নিজের, আপনি যেটা বললেন তাদের নিজের ভালো দিকগুলো তুলে ধরবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনকে টেনে নামানোর চিন্তাটাই এখানে বেশি শো করছে। দেখুন, আমি এটাকে ঠিক এভাবে যদি আমরা দেখি যে বর্তমানে তো মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই কাজ করছে, বট বাহিনী কাজ করছে এবং সেই সঙ্গে তো দলের সমর্থক কর্মী বাহিনী আছেই। সো এই সকল কিছু মিলিয়ে রাজনীতিটাকে অনেকখানি অসৎ এবং নোংরা দিকে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এই নোংরামিটা শুরু করেছিল। বাংলাদেশের রাজনীতিতে গত 17 বছর মাঠে থেকে আমার যে উপলব্ধি, এই যে এখন বিভৎস কাদা ছোড়াছুড়ি এবং নোংরামি আমাদের চোখে পড়ছে, এটার জন্মদাতা কিন্তু আওয়ামী লীগ। এর আগে কিন্তু আমরা নারী রাজনীতিবিদদেরকে এভাবে নোংরাভাবে আক্রমণ করা, তাদেরকে নিয়ে জাতা প্রোপাগান্ডা চালানো আমরা অতীতে দেখি নাই। যখন আমাদের বাবারা পলিটিক্স করেছেন তাদের সঙ্গেও নারীরা পলিটিক্স করেছেন, কিন্তু সেই সময় এরকম জঘন্য কালচার হয় নাই। আওয়ামী লীগ একটা জঘন্য কালচারের সূচনা করেছে এবং যারা পরিবর্তনের রাজনীতির কথা বলছে বলে 5ই আগস্টের পরে ক্ষমতা নিয়েছে, তারা সেটাকে এখনো টেনে নিয়ে যাচ্ছে। এইটা খুব আনফরচুনেট। আমার কাছে বরং মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করার চেয়ে অনেক ভয়াবহ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, যেটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফর এক্সাম্পল, এই যে আমরা যে ঘটনাটা নিয়ে মিটফোর্ডে আলোচনা করছি, এটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি, মানে একটা প্রেক্ষাপটের পরে ঘটনাটি ঘটেছে। কি প্রেক্ষাপট? যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে 150-র উপরে মাজার ভাঙা হয়েছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি আহমেদিয়া সম্প্রদায় আক্রান্ত হয়েছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত এসছে, যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি নারীদের হেনস্থা করা হয়েছে এবং যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে, আমরা দেখেছি এই প্রেক্ষাপট রচনা করতে গিয়ে নারী ফুটবলার কিংবা নারী তারকা যারা হয়তো কোনো শোরুম উদ্বোধন করবেন বা মঞ্চ নাটক করবেন, সেগুলোতে বাধা এসছে। সো এই প্রেক্ষাপটটা 9 মাস ধরে করা হয়েছে। সমকালের একটা রিপোর্ট বলছে যে গত 4 মাসে সারা দেশে 1322 জনের উপরে খুন হয়েছে। আপনি যদি আগের বছরগুলো দেখেন, সেগুলো কোনো বছরে 51, কোনো বছরে 55, কোনো বছরে 56, কোনো বছরে 47, অর্থাৎ সংখ্যাটি 100-র
আশপাশেও না। সেখানে এই সরকারের আমলে গত 4 মাসে 1300-র উপরে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের ঘটনা বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে উল্লম্ফন, মানে এত উঁচুতে উঠে যাওয়া মবের ঘটনা এবং 82 জনের উপরে মানুষ মব কাণ্ডে মানে নিহত হওয়া, এটা অতীতে হয় না। আপনি কি করে এটা কনফার্ম যে এই রাজনৈতিক দল, কোন একটা রাজনৈতিক দল আসলে এই হত্যাকাণ্ডটা কমে যাবে? না, রাজনৈতিক দল আসলে যেটা হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনকার চেয়ে অনেক বেটার হবে। কেন বেটার হবে? আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ছোট্ট একটা বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে আসছি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবল প্রশ্নগুলো সহজে। আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমরা আলোচনায় যাচ্ছি। আমি প্রথমে একটু নূর ভাই আপনার কাছে আসতে চাই। আমরা 5 আগস্টের পরে আশা করেছিলাম যে সব রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসবে, দেশটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাবে, কিন্তু এই বিরোধটা কোথায় তৈরি হচ্ছে? আর ছোট্ট করে আরেকটু বলতে চাই, আমরা যদি দেখি কোটা আন্দোলনের সেই 2018 থেকে আপনি আছেন, আপনার সাথে আবার যুক্ত হলো 2024 এসে ছাত্ররা, কিন্তু সেই ছাত্রদের সাথেও এখন বিরোধিতাটা কেন? প্রথম হচ্ছে যে আমরা যেটা আলোচনা করছি, পলিটিক্যাল পার্টিগুলোর তো যার যার একটা পার্টির ইন্টারেস্ট আছে, আইডিওলজি আছে, সেটা নিয়ে তাদের কর্মসূচি আছে, আর নির্বাচনের তো একটা প্রতিযোগিতা আছেই। তবে তারপরেও আরও দুটো বিষয় এখানে আমি মনে করি যে এই বিভাজন এবং এই পরিস্থিতির জন্য দায়ী। একটা হচ্ছে যে সরকারের রোলটা, কারণ আমরা বারবার যেটা বলছিলাম যে আসলে এই অভ্যুত্থানের পরে অনেকগুলো বিশেষ করে সমসাময়িক ঘটনা বাইরের অন্যান্য দেশের আমাদের সামনে ছিল, বিশেষ করে তিউনিশিয়াতে যে আপনার 10-11 আপনার মনে হচ্ছে যে জেসমিন বিপ্লবের যে ঘটনা বলে, এবং স্টিল এখনও ওইখানে আসলে অত্যন্ত একটা দুর্বল রাষ্ট্র ব্যবস্থাই শেষ পর্যন্ত হয়েছে, এবং অনেকে যেটা বলে বেনালিটা অন্য ফরম্যাটে ওইখানে কামব্যাক করেছে, অটোক্রেসি অন কাইন্ড অফ। তো এইখানে এই গণ অভ্যুত্থানের পরে একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কথা আমরা বলে আসছিলাম যে বিকজ রিফর্ম এবং সবাইকে নিয়ে একটা পরিবেশ তৈরি করা এবং একটা পিসফুল পাওয়ার ট্রানজিশনের জন্য, সেটা সরকার শুনে নাই। এবং সরকার একেবারেই, বিশেষ করে আমি অনেকেই পরে কথাবার্তা বলে জানতে পেরেছি, শুরুর দিকে ভেবেছিলাম যে আমি বোধহয় জানি না, কিন্তু পরবর্তীতে দেখেছি যে বিএনপি থেকে শুরু করে অনেক দলের শীর্ষ নেতারাই বলেছে আমরাও তো জানি না কোত্থেকে কোন এই প্যানেলের উপদেষ্টা পরিষদ কোথা থেকে কোথায় হয়েছে। কয়েকদিন পরপর দেখলাম এক্সটেনশন হয়েছে, মোস্ট অফ দেম আর এই বাইরের ডুয়েল সিটিজেন, এবং যাদের এই আন্দোলন কিংবা বাংলাদেশের রাজনীতির সাথেও তারা খুব বেশি একটা সম্পৃক্ত না। স্টেট ইজ এ পলিটিক্যাল মেশিন, এইটা রান করতে হলে আপনার পলিটিশিয়ান দরকার। কিন্তু এই গভর্নমেন্টে আপনি দেখান যে 5টা পলিটিক্যাল লোক আছে যারা পলিটিক্স ডিল করতে পারবে, কারণ আলটিমেটলি তো পলিটিক্যাল গ্রুপগুলোর সমর্থন নিয়েই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আছে। হ্যাঁ, ডক্টর ইউনূস ব্যক্তিগত তার যে পাণ্ডিত্য, তার যে বিশ্বব্যাপী সম্মান, ওই কারণে আমরা দেশেরও শিক্ষিত মানুষ তাকে সম্মান করি, সমর্থন করি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় যদি তিনি ব্যর্থ হন কিংবা সবাইকে যদি সেইভাবে ম্যানেজ না করতে পারেন, তাহলে তো দলগুলো তার বিরুদ্ধে চলে যাবে। সেই যে ন্যাশনাল ইউনিটিটা তৈরি ছিল 5 আগস্টের পরে, সেটা সরকার ধরে রাখতে পারে নাই। সেটা ঠিক আছে, সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার ওদের যে রাজনৈতিক মানে পটুতা বা দক্ষতা থাকতে হবে, সেটা কিন্তু একেবারে অনিবার্য না। তাহলে আমরা দেখিও নি সে ধরনের কিছু, তাহলে আমরা কেন এই চর্চাটাকে বারবার করছি? আপনার এই টক শো ধরেন আপনি হোস্ট করতেছেন, বিশেষ করে আপনার তো নিশ্চয়ই আস্তে আস্তে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যার ফলে আপনি এই পাবলিকলি এসেছেন। আমরাও যারা কথা বলতে বলতে একটা জায়গায় এসেছি, সুতরাং এক্সপিরিয়েন্সের যে একটা ভ্যালু আছে। কেয়ারটেকার গভর্নমেন্টও বাংলাদেশে যে সময় হয়েছে, ওই ধরনের অভিজ্ঞ লোক দেখে কিংবা সোসাইটির বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড নানান বিষয় বিবেচনা করে তাদেরকে দায়িত্ব দিয়েছিল। কেয়ারটেকার ছিল আপনার 3 মান্থস, আর একটা রেজিম যেটা শুধুমাত্র দেশের অভ্যন্তরে না, বৈশ্বিকভাবেও পরাশক্তিও বলা চলে তাদেরকে সমর্থন করেছিল। সুতরাং আপনাকে তো সেগুলো ডিল করতে হবে। তাহলে তো অবশ্যই এখানে ওই ধরনের পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের যাদের আছে সেই সমস্ত লোকগুলো দরকার ছিল। যাই হোক, তারপর আমরা বলছি সরকারের এখানে একটু দুর্বলতা আমরা দেখেছি। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে এই পট পরিবর্তনের পূর্বে রাজনৈতিকভাবে বিএনপি
অটোমেটিক্যালি আপনার যে যুগপৎ আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে, সেখানে বিএনপির একটা লিডারশিপ ছিল। আমি একাধিক বক্তব্যে বলেছিলাম বিএনপির শীর্ষ নেতাদের সামনে যে এখন যে সংস্কার কিংবা বিভিন্ন ইস্যুতে আপনারা তো লিডটা দিতে পারেন, আপনারা তো সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে আজকে যে সংস্কার প্রস্তাব হচ্ছে ওকে আপনারা হাসিনা বিরোধী আন্দোলনেই লিডিংয়ে ছিলেন, এখনও সবাই ওই জায়গাটা আপনাদেরকে রেসপেক্ট করে। সবার কনসার্নটা নিয়ে যে আমরা সবাই মিলে কীভাবে রাষ্ট্রটা বানাতে চাই, কোন কোন জায়গায় পরিবর্তন চাই, 31 দফা আপনারা একটা দিয়েছিলেন। কিন্তু এখনকার যে সংস্কারের চাহিদা কিংবা জনপ্রত্যাশা সেটা তার চেয়ে ব্যাপক আকার ধারণ করেছে। কাজে আপনারা সেই লিডটা নেন, বিএনপি সেই লিডিংটা দিতে পারেনি প্রকৃত অর্থে, এবং বিএনপির সাথেও সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছে 5ই আগস্টের পরে। অন্য পার্টিগুলোর সাথেও একটা এই কথাটা নিয়ে একটু রুমিনুল ফারহানা আপনার কাছে জানতে চাই। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সহায়তা করবে সব রাজনৈতিক দল, যেখানে আমরা দেখলাম যে কিন্তু বিএনপিকে আমরা দেখলাম কিছুদিনের মধ্যেই সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, আর জামাতের সাথে তো আগে থেকেই দূরত্ব ছিল। এবং এনসিপির সাথে, না জামাতের সাথে সরকারের দূরত্ব নেই, আমি বিএনপির কথা বলেছি, বিএনপির একটা দূরত্ব তৈরি হচ্ছে। এখন বলতে গেলে সবার সাথেই তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটা কেন? দেখুন, আমি সরকারের সঙ্গেটা বলি, অন্য রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যেকে যার যার ইলেকশন করবে, সো যেহেতু জোট না এটা, সো দূরত্ব হবে, এটাই স্বাভাবিক এবং এটাই সুস্থতার লক্ষণ। যেহেতু জোট হচ্ছে না, যার যার মতো শেষে ইলেকশন করবে। আমি বরং সরকারের দিকে একটু ফোকাস করি। আপনি বলছিলেন যে অতীতে সরকারগুলো তো পলিটিক্যাল লোক দিয়ে তৈরি হয়নি, ইন্টারিম গভর্নমেন্টগুলো, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টগুলো তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসে নাই, অতীতে 3 মাসের জন্য এসেছিল এবং তাদের একটাই ফোকাস ছিল তারা ইলেকশন করবে এবং ইলেকশন করার জন্য যা যা দরকার তারা তাই করেছে। এবং অতীতের ইন্টারিম গভর্নমেন্টগুলো যারা যতবারই এসছে তার আগে কিন্তু একটা বৈধ নির্বাচিত সরকার ছিল যারা 5 বছর গভর্নমেন্ট রান করেছে, তারপর ইন্টারিম এসছে। সো এই সরকার যেরকম একটা হজবরল অবস্থা পেয়েছে, অন্য ইন্টারিম সরকারগুলো কিন্তু এতটা হজবরল পায়নি। আবার একটু আমি ইন্টারফেয়ার করি, তাহলে কি রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধিতার একটা সরকারের জন্য একটা দীর্ঘসূত্রিতার সময় করে দিচ্ছে না? আমি আপনার সেই জায়গাটাতে আসছি। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যদি আপনি বলেন, তাহলে আমি শুরুটাই করব এই বলে যে সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে, এটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না, কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা কি লক্ষ্য করলাম? সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এখানে সকল শ্রেণী পেশা, ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, আমরা, স্টুডেন্টরা, পলিটিক্যাল কর্মীরা, সবাই গণ আন্দোলন, গণ জোয়ার তৈরি হয়েছে। সেটাকেই উনি 2 মাস 3 মাস পরে বললেন মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট। তারপরে তিনি বললেন দেয়ার ইজ আ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট। এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন। উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ওরা যতদিন বলবে আমি থাকব। অর্থাৎ যেখানে আপামর জনসাধারণ ওনাকে ওনার চেয়ারে বসালো, সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগকর্তা বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন। এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি। তিনি খোলামেলায় বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে, না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যারা বিএনপি 17 বছর মাঠে যুদ্ধ করেছি, আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো, গণ অধিকার পরিষদ বা গণসংহতি আন্দোলন হোয়াট এভার, তারা যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, জোটবদ্ধ আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে, মানে ওনাদের প্রত্যেকের জীবন গত 17 বছর নরকের মতো ছিল, তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে একটা ছোট গোষ্ঠীর লিডার উনি হয়ে গেলেন। সো দূরত্ব বলেন বা এলিয়েনেশন বলেন, যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকে শুরু হলো এবং এটা এখনো চলছে। এই দূরত্বটা কি শুধুমাত্র রাজনৈতিকতার কারণে? কারণ গণ আন্দোলনে কিন্তু একসাথেই আপনারা ছিলেন, এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা, এটা কি জন্য হচ্ছে?
এইটা তো একটা রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই, কেন নয়? এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে, জামাত তার মতো করে ইলেকশন করবে, নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে, আমরা আমাদের মতো ইলেকশন করব। সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই, আমাদের পলিটিক্যাল কিন্তু থাকবেই। একেবারে সদ্য একটা গঠিত একটা দল, রাজনৈতিক দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল। আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি, সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে? আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই, আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললেনই, আমাকে একটু বিনীতভাবে বলতেই হয়, জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে? ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না? অ্যাজ ইফ বিএনপির 17 বছরের সমস্ত ত্যাগ, সমস্ত আন্দোলন সংগ্রাম, জেলে যাওয়া, মামলা খাওয়া, গুম হওয়া, বিচার বহির্ভূতভাবে খুন হওয়া, এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল। ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটির বয়স 15 দিন হয় নাই, তার মুখপাত্র যখন বললেন 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, মার খেয়েছি, তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না? ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই, প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে কথাগুলো নিয়ে। সো যারা জুনিয়র, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে ডেফিনেটলি আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ, এক ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না, এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা। কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে, আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয়, আমাদেরকে ছোট বলবেন না। তো আসলে ঠিক জানি না, স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি। আমি একটু আপনার কথা ধরে একটু নূর ভাই আপনার কাছে আসি। উনি যেটা বললেন যে জুনিয়র সিনিয়র, শুধু কি এটাই দ্বন্দ্ব, নাকি আমরা দেখতে পেয়েছি যে এনসিপি একেবারে গণমাধ্যমের সামনে এসে বলছে এবং শুরু থেকে বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ? দূরত্বটা কি সেখান থেকেই শুরু হয়েছে? না, এখানে আপনি যেটা বলছেন, যেমন আজকের এই পরিবর্তনটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে আমরা স্টার্ট করেছিলাম, এবং সে সময় গণমাধ্যমে আই থিঙ্ক এখন অনেক ইউটিউব চ্যানেল, মূল প্ল্যাটফর্মগুলোর ভিডিও আছে যে আমাদের উপরে কিভাবে দফায় দফায় হামলা হয়েছে, মামলা হয়েছে। একটা স্টুডেন্টদের দাবি নিয়ে আমরা প্রায় 8 মাস আন্দোলন করেছিলাম। 17 ফেব্রুয়ারি স্টার্ট করে 4 অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা সমাপ্ত করেছিলাম। ওই আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল। ওইটাকে যখন আদালত বাতিল করলো, এই 2023 সালের 5ই জুন যখন আদালত একটা রায় দিল ওইটাকে কামব্যাক করানোর জন্য, ওইটাকে আবার ব্যাক করানোর দাবিতেই ছাত্রদের আন্দোলন থেকে এই জায়গাটাতে আসলো। এইখানে যে রুমিন আপা যেটা বলেছে এটা ঠিক, যে আজকের এই পরিবর্তনের প্রেক্ষাপটটা বিএনপির নেতা কর্মীদের ত্যাগ এই প্রেক্ষাপট তৈরি করেছে, জামাত সহ বিরোধী সকল মত পথের মানুষের ত্যাগ এবং সংগ্রাম, নির্যাতন হওয়া, আমরা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, যার ফলেই কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিবাদী চেতনার তৈরি হয়েছে যে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। যেমন আমরা 2021 সালে যখন দলের ঘোষণা করি, তখন আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি কার্যত সামাজিকভাবেও সংঘাত সহিংসতাকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কারণ কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কিন্তু ওই যে আওয়ামী লীগ 16 বছর হয়তো ওই পরিবেশটা তৈরি করেছে যে ভিন্ন মতের রাজনীতি করার কারণে আত্মীয় স্বজন হলেও তার সাথে বসা যায় না, সামাজিক অনুষ্ঠানে দেখা করা যায় না, ছবি থাকলে তার পদ পদবি চলে যায়। এই জায়গাটাকে আওয়ামী লীগ ওই জায়গায় নিয়ে গেছিল। আর ওই সময় আমরা যখন একটা দল ঘোষণা করেছি, আমরা কিন্তু পরিষ্কারভাবেই এইভাবে দ্বিদলীয় রাজনীতির বিরুদ্ধে স্ট্রংলি বলেছি। এবং এখন যারা নতুন একটা দল গঠন করেছে, স্বাভাবিকভাবেই নতুন দলকে উঠতে হলে পুরানো রাজনীতির ভুল ত্রুটি তো সামনে আনতে হবে। সেখানে এখন বিএনপি আওয়ামী লীগ দুটো বড় দল ছিল, আওয়ামী লীগ এখন নাই দেশে, তাদের পলিটিক্যাল আমি মনে করি কার্যত ডেথ হয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নেই, যতই হাক ডাক দেখ। 1 বছরে যেটা পার্থভাই বলছিল যে মুরগির একটা খোয়ার উপায় নেই যে যেইখান থেকে একটা কুক দিয়ে বলবে যে আমি আওয়ামী লীগ করি, ওই সাহস কেউ দেখায় নেই লাস্ট ইয়ারে। সুতরাং সামনেও আর ওই সুযোগ তৈরি হবে না তাদের। তাহলে বিএনপি আর একটা বড় পার্টি, কাজে এখন বিএনপির যে আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের রাজনীতির ফলে তার যে ক্যারেক্টার, পেশি শক্তি, যেটা মাসেল পাওয়ার, মানি পাওয়ার কিংবা আধিপত্য বিস্তারের, এটা তো বিএনপির মধ্যে আছে, এটা তো অস্বীকার করা হয়নি। কিংবা আবার জামাত ধরেন একটা কাছাকাছি শক্তিশালী দল, জামাতের মধ্যেও তো ওইটা আছে। এই পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় ধরেন মিডিয়া হাউসের লোক
সেট করা থেকে শুরু করে সচিবালয়, আমলাতন্ত্র, প্রশাসনে বিএনপি করেছে ফার্স্ট, সেকেন্ড জামাত করেছে, থার্ড এনসিপিও কিন্তু করেছে, একটা নতুন পার্টি হলো অল্প কিছু দিনের মধ্যেও। তো আমি এই জন্য এখানে বলছি যে আমরা ইয়ংরা নতুন কিছু করতে চাই, কিন্তু আমরা কিন্তু ওই পুরনো পথে এবং স্টাইলেই নতুন কিছু করতে চাচ্ছি। নূর ভাই, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, যেটা আমার মূল প্রশ্ন ছিল আপনার কাছে, এনসিপি কেন বিএনপির বিরোধিতা করছে? আমি ওই জায়গাটায় ফিরে আসছি, ছোট্ট আর একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজে, সময় হলো আরও একটা বিরতির। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কেবল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। আমরা আবারও ফিরছি আলোচনায়। যাওয়ার আগে যেখানে ছিলাম, নূর ভাই, আমি আপনার কাছে আবার আসি। এনসিপি এবং বিএনপির দ্বন্দ্বটা কেন? বিএনপির সাথে অনেকেরই দ্বন্দ্ব আছে। ধরেন, প্রথমত যদি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তারা অনেক কিছু এখনই ক্ষমতা যাওয়ার আগে নিয়ন্ত্রণ করতে চায়, যার ফলে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। আবার ধরেন, এখন এই সংস্কারের যে বিস্তর আলাপ আলোচনা, আপনি একটু আগে বলছিলেন যে আপনারা যখন বলেছিলেন যে ঐকমত্য কমিশনে যাওয়ার আগে যে আমরা দফাগুলো নিয়ে আপনারা সবকিছু করেন, তারপরে আপনারা একসাথে আমরা জিনিসগুলো যাই, কিন্তু বিএনপি নেয়নি। আপনি একটু আগে এটা বললেন, তাহলে আবার এখন বলছেন যে বিএনপি বড় দল হিসেবে নিতে চায়। আমি ঠিক বুঝলাম না এই জায়গাটা। না, আমি বলছি যে এনসিপির দ্বন্দ্ব এবং আপনি যেটা বলছেন, যেমন প্রথমত হচ্ছে যে বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তার নেতা, বড় দল তো, তার নেতাকর্মীরা তো তৃণমূল অনেক জায়গায় অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সেটা অন্যদের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে, যেটা স্বার্থের কারণে বলতে পারেন। আবার আরও একটা এখন বড়, আমি যেটা দেখেছি গত এই মাসখানেকের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়, ধরেন আলোচনা দেখা যায় যে অনেক আলোচনা বিএনপির কারণে কনক্লুশনে যাওয়া যাচ্ছে না, যদিও বিএনপি অনেকখানি তারাও পজিটিভ হচ্ছে, আবার কিছু আলোচনা বিএনপির কারণে একমত হওয়া যাচ্ছে না। সুতরাং ওইখানে তো সবাই বিএনপিকে ট্রিগার করবে। যেমন ধরেন, আমরা এই বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি। এটি কিন্তু বিএনপির চেয়ারপারসন জনাব আপনার ম্যাডাম খালেদা জিয়া, ওনারই কিন্তু আপনার 31 দফা এবং উনি যে জেলে যাওয়ার আগে আপনার একটা রূপরেখা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের, এবং সম্ভবত 16 সালে, অনেক আগে আপনারা বলছেন বাইক্যামেরাল পার্লামেন্টের কথা, তাহলে এটা বিএনপি 16 সালে বলছে, আমরা ধরেন এখন বলছি, তাহলে এটা বিএনপির মতামত থাকা উচিত। এখন আমাদের আলোচনা যেটা আমরা বলছি কি, যে উচ্চ কক্ষে 100 সিট হবে, এইটা অন্তত প্রত্যেক দলের যেন প্রতিনিধিত্ব থাকে, সেইটা প্রাপ্ত ভোটের সবার সাথে। কিন্তু একদম ডাইরেক্ট দ্বন্দ্বটা এনসিপির সাথে কেন? না, এনসিপির সাথে ওই রকমের তো, এনসিপির সাথে বিএনপির কোথাও মারামারি হয়েছে? আওয়ামী লীগ আমলে যাওয়া হয়তো প্রতিদিনই আমরা স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেক দিনের স্টেটমেন্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি এনসিপি ডাইরেক্ট বলছে। আবার হতে পারে এনসিপি একটা নতুন দল, আলোচনায় থাকার জন্য, মিডিয়ায় থাকার জন্য। কারণ ধরেন, আজকে আমি পত্রপত্রিকা দেখেছি যে তারা নিবন্ধনের সমস্ত ডকুমেন্ট জমা দিয়েও প্রাথমিক পাশ করতে পারে নাই, ফেল করেছে, মানে প্রাথমিকভাবে উত্তীর্ণ হতে পারে নাই, আরও ডকুমেন্টের জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। তাহলে এখন সেই দল নিয়ে সবাই, আপনি বলছেন যে বিএনপির প্রধান অপোনেন্ট তারা, প্রকৃত অর্থে এখন যদি আপনি ভোটের পলিটিক্স বা অন্য দিক থেকে চিন্তা করেন, তারা না, এখন তারা কৌশলগত একটা নতুন দল আলোচনা থাকার জন্য কিছু বলতে পারে। তবে কিছু জায়গায় আমি বলছি যে শুধু এনসিপি না, আমরাও মিডিয়াতে বা বিভিন্নভাবেই বিএনপির ওই বিষয়টা নিয়ে আমরাও বলছি যে তাদের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে এবং এই সংস্কার প্রশ্নে, যে আমি মনে করি এই যে সংস্কারের প্রশ্ন আলোচনাগুলো দীর্ঘায়িত হচ্ছে, এটা বিএনপি চাইলে কিন্তু এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায়। যেমন আমরা বলছি যে ওই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ উচ্চ কক্ষে, এটাতে বিএনপি একমত না, আর মোটামুটি সব দল একমত। তাহলে বিএনপি যদি একমত হয়, তাহলে কিন্তু এইটা নিয়ে আর আলোচনাই করা লাগে না। এই প্রপোর্শনেট সিস্টেম, আপার হাউস, এটা নিয়ে আমরা 3 দফায় আলোচনা করলাম। তারপরে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো নিয়ে আলোচনা, 100 সিট বাড়বে, সবাই একমত, 50টাকে 100 করবে। কিন্তু প্রক্রিয়া, কেউ বলছে এটা সিলেকশন হবে, কেউ বলছে ইলেকশন। তার মধ্যে এখানে বিএনপি একটা বড় দল হিসেবে তাদের ভূমিকাকে কমিশন গুরুত্ব দিচ্ছে, যার ফলে বলেছেন যে এটা নিয়ে অবশ্যই এটার একটা মানে আলোচনা আসবে এবং সবাই একটা মতৈক্যে আসবে। আমি একটু রুমিন ফারহানা আপনার কাছে আসতে চাই। এনসিপি এই মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়ায়, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন, একটা পোস্ট দিয়েছে যে তারা 16ই জুলাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে সবার যেটা আশঙ্কা করছেন যে বঙ্গবন্ধুর যে স্মৃতিস্তম্ভ সেখানে ভাঙচুর হতে পারে, আপনারা সেটাকে কিভাবে দেখছেন?
16 জুলাই তো আগামীকাল, জি। সুতরাং এনসিপি উত্তরবঙ্গ থেকে তাদের প্রচারণা শুরু করেছে, যাত্রা শুরু করেছে। আগামীকালকে হয়তো তারা গোপালগঞ্জে যাবে। সো এই না যাওয়া পর্যন্ত তো আগে থেকে কিছু বলা যায় না। তবে গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি। আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের স্থাপনা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনার ভাঙচুর হয়েছে তাই নয়, আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, এগুলোও কিন্তু ভাঙা হয়েছে। গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে। মানে এক ধরনের, এটাকে আমি পলিটিক্সের চেয়েও বেশি আমি দক্ষিণ পন্থার উত্থান দেখছি। রাইটিস্টদের এক ধরনের উত্থান খুব পরিষ্কারভাবে নজরে আসছে। এবং দেখুন, এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না। এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনোটি হবার কথা না। এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেয়া। ধরুন, আমি যদি আপনার প্রশ্নের উত্তরে আমি তর্কের খাতিরে যদি ধরি যে আগামীকালকে তারা ওখানে ভাঙচুর করলো, এর ফলে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আসবার চেষ্টা হবে। সে আঘাত যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে, যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে। কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না। এবং আমরা এমন একটা সময়ে বসে কথা বলছি যখন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তখনই যদি এই অবস্থা হয় মাঠের, তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে। যতদিন যাবে আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি বলে অ্যাপারেন্টলি এখনো আমাদের ধারণা। সো নির্বাচন সামনে আসলে নানান রকম ফোর্সকে আমরা মাঠে কার্যকর বা ক্রিয়াশীল দেখি। সো এর মধ্যে যদি এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে, সেটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে, মানুষকে নিরাপত্তা দিতে না পারে, আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি। ছিনতাই অনেকটা কমে এসেছিল, এখন আবার ছিনতাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত ছিনতাইকারী খুলে নিয়ে যায়। এগুলো তো আমরা দেখিনি। হই হই করে মানুষের বাসায় ঢুকে যাওয়া, ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা, কিংবা গাড়ির কাজ খুলে 10 লাখ টাকা ভাইয়া জানে 7 লাখ টাকা দেয়া হচ্ছে এই বলে টাকা নেয়া, সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া, এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি। আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটার দায়ও স্বীকার করছে, কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না। তো কেউ নিলে হাদিয়া, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে চাঁদা, কেউ নিলে কি বলে আরেকটা নাম। তো তাহলে তো ভাই বড় মুশকিল। ক্রাউড ফান্ডিং কেউ নিলে, আবার কেউ নিলে হাদিয়া, আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাঁদা। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, লেটস কল স্পেড আ স্পেড। এবং আমরা আশা করি যে এই সরকারটি তো কোনো দলীয় সরকার না, যদিও এই সরকারের একজন উপদেষ্টা মুখ ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল মবের সঙ্গে যুক্ত না। আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন, কোন দলটিকে বুঝিয়েছেন। সো এইসব ধোঁয়াশা ভালো না। সরকারটিকে আমরা অনেক বেশি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আশা করেছিলাম, এই স্বচ্ছতা আমরা পাই নাই। আমি একটু আবারও ফিরে আসবো। আমি দুজনকে একই প্রশ্নই করতে চাই। জনগণের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক অনীহা এবং হতাশা তৈরি হচ্ছে, এই দায়টা আসলে কার? রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এই বিরোধ থামবে? এটা ঠিক, এটা আমাদের জন্য একটা ব্যাড লাক যে আমরা ভেবেছিলাম যে এই অভ্যুত্থানে যেভাবে সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এইটা রাজনৈতিক সচেতনতায় রূপ নেবে এবং দেশে একটা পজিটিভ পলিটিক্স, ভালো পলিটিক্স ডেভেলপ হবে। এবং আমরা এখানে যেটা বলছি যে ওই যে ধরেন কি বললাম আপনার আন্ডার রফিক, গালকাটা বাচ্চু, অমুক তমুক, এই সমস্ত লোকেরা যে এমপি হচ্ছে বিভিন্ন জায়গায়, ইয়াবা বদি, তো এই সমস্ত লোকের আধিপত্যটা রাজনীতি থেকে কমবে। তো এটা আশাবাদী হয়েছিলাম। কিন্তু গত এই 11 মাসের আপনি যদি বলেন পাবলিকের কথা বাদ দেন, আমি নিজেই খুব এই রাজনৈতিক সংস্কৃতি এবং এই কর্মকাণ্ড নিয়ে হতাশ। এই কারণে যে আমরা তো এর বিরুদ্ধেই একটা নতুন রাজনীতি দাঁড় করাতে চেয়েছিলাম। তাহলে এই নতুন যারা কথা বলছে বা রাজনীতি করতে চাচ্ছে তারাও পুরনো থিওরি এবং পুরনো স্টাইল নিয়ে কিন্তু সামনে আগাতে চাচ্ছে। তাহলে তো নতুন কিছু দাঁড়ালো না। তাহলে যে সাধারণ মানুষ সে কোন ভরসায় রাজনীতিতে যুক্ত হবে? সো এটা ঠিক যে 11 মাসে আমরা এইখানে একটা বড় রকমের ধাক্কা খেয়েছি এবং মানুষকে হতাশ করেছে, এবং এর জন্য দায়ী আমি প্রধানত দায়ী দেব সরকারকে, সেকেন্ডলি দায়ী দেবো পলিটিক্যাল পার্টিগুলোকে। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তার মধ্যে এখন যদি বলেন আপনিও তো একটা পলিটিক্যাল পার্টি, আপনি কি করেছেন? আমার চেয়ে যেটা বলে গায়ে একটা হাতির মতো দল যারা, বিশেষ করে ধরেন বিএনপির মতো, জামাতের মতো, তাদের দায় বেশি। কারণ আমার চেয়ে তাদের একেবারেই ওই আপনার একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত
সংগঠন আছে। সুতরাং তারা যদি একটা পজিটিভ ভাইব সমাজে ছড়াতে পারতো, মানুষ কিন্তু রাজনীতিতে এনগেজ হতো। এখন প্রকৃত অর্থে গত 11 মাসে রাজনীতিটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে ওই আগের পুরনো জায়গায়। আমি একই প্রশ্ন নিয়ে রুমিন ফারহানা আপনার কাছে আসব, কিন্তু আপনার কাছে আমি জানতে চাইবো এই যে নির্বাচনকে সামনে রেখে এই বিরোধিতা কি আরো বাড়তে পারে বলে মনে হচ্ছে? নির্বাচনকে সামনে রেখে বিরোধিতা বাড়বে, এবং নির্বাচনকে সামনে রেখে যেটা আমরা শঙ্কিত, পলিটিক্যাল পার্টি, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং একজন নারী ভোকাল কর্মী হিসেবে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিবিসি একটা রিপোর্ট দিয়েছে, আমাদের এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে যাচ্ছে, অমুক মার্কায় ভোট দিন, বাস মার্কায় ভোট দিন, পাতা মার্কায়, মানে তারা দেখিয়েছে আর কি যে, এবং দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এরকম একটা ভিডিও ক্লিপ তৈরি করে ফেলা যায়। এবং আমাদের গ্রামের মানুষ যারা তথ্য প্রযুক্তির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তারা কিন্তু বুঝতেই পারবেন না যে ইলেকশন সামনে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে কতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে একটা সিনক্রোনাইজড প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিশেষ করে জামাত এবং এনসিপির তরফ থেকে। এই সিনক্রোনাইজড প্রোপাগান্ডা আরও যত ইলেকশন ঘনিয়ে আসবে আরও বেশি কদর্য, আরও বেশি সহিংস, আরও বেশি ভয়ানক হতে পারে। এটা খুব অবাক হবার কিছু থাকবে না। এবং আমাদের যেহেতু বেশিরভাগ ভোটার গ্রামে থাকেন, তারা অত কিছু ভালো মতো বোঝেনও না, ওনাদেরকে আসলে এই ব্যাপারগুলোতে সচেতন করা, এই ব্যাপারগুলোতে তাদেরকে মানে বোঝানো, সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রুমিন ফারহানা এবং নূর ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আমাদেরও আশা থাকবে যে জনগণ মানে এই ধরনের রাজনৈতিক কলহগুলো কমে যাবে এবং মানুষের আস্থা এবং মানুষের হতাশার জায়গাটা যেন আবার আশায় ফিরে আসে। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কেবল প্রশ্নগুলো সহজ। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায়। আর এই অনুষ্ঠানটি আবার নতুন করে নিয়ে ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে আগামীকাল রাত 9টায়। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন এবং সুস্থ থাকুন।